এনশিওর করো যাতে আর কোনো মাকে তার ছেলের চাকরির জন্য তার ঠাকুরের কাছে প্রার্থনা করতে না হয়। সরকারের কাজ এটা, জনপ্রতিনিধির কাজ এটা। জনপ্রতিনিধির কাজ রুটি কাপড়া মাকানের কথা বলা, জনপ্রতিনিধির কাজ রুজির কথা বলা, জনপ্রতিনিধির কাজ শিক্ষা রোজগারের কথা বলা। সৃজন যদি এখান থেকে যেতে, সৃজন আমার আপনার আওয়াজ হবে, আমার আপনার স্বর হবে। পার্লামেন্টের মধ্যে গিয়ে ছেলে মেয়েদের পড়াশোনার দাবি জানাবে, পার্লামেন্টের মধ্যে গিয়ে গরিব খেটে খাওয়া মানুষের মাথা উঁচু করে কথা বলার দাবি জানাবে। আমরা রোড শো করে আসছিলাম, আমরা দেখছিলাম টোটো চালক ভাই, রিক্সা চালক ভাই, অটো চালক ভাই অটো বন্ধ করে এসে হাত পেয়ে যাচ্ছে, বলছে দাদা এবার তোমাকেই ভোট দেবো। কোথা থেকে স্বপ্ন দেখেন বলুন তো? ওরা যে স্ট্যান্ডগুলোতে দাঁড়ায় সেই স্ট্যান্ড থেকে ওরা যদি তৃণমূলের মিটিং মিছিলে না যায়, পরের দিনের স্ট্যান্ডে দাঁড়াতে পারবে না। গাড়ির সামনে লাগিয়ে রেখেছে তৃণমূলের মুখ, গাড়ির সামনে লাগাতে বাধ্য হয়েছে মমতা ব্যানার্জির মুখ, বাধ্য হয়েছে। তৃণমূলের মিছিলে যাচ্ছে, মিটিং এ যাচ্ছে, আর রাস্তায় যখন লাল ঝান্ডা দেখছে, লাল ঝান্ডা দেখে বলছে এই আমার আসল বন্ধু, এটাই শ্রমজীবী মেহনতি মানুষের আসল পতাকা, এইবার লাল আসবে, এইবার বাম আসবে। ওদের জন্য তো লড়াই, ওই গরিব খেটে খাওয়া মানুষগুলোর জন্য, মইদুলের জন্য লড়াই। কে ছিল মইদুল? টোটো চালাতো মইদুল, শিক্ষিত ছেলে, গ্রাজুয়েশন করেছে, বিএড করেছে, চাকরি পায়নি। চাকরি না পেয়ে চুরি ডাকাতি করেনি, সিন্ডিকেটে নাম লেখায়নি, গুন্ডামিতে নাম লেখায়নি, পরিশ্রম করতো, মাথা উঁচু করে বাঁচতো, টোটো চালাতো, আর একই সঙ্গে স্বপ্ন দেখতো মইদুলের মতো এমন শিক্ষিত বেকার যুবক যুবতীকে আর যেন টোটো অটো রিক্সা না চালাতো। মানুষ যেন তার যোগ্যতা অনুসারে কাজ পায়। তাই মইদুল নবান্নের মিছিলে গেছে। নবান্নের যে মিছিলে মইদুল খুন হয়ে যায়, ওই মিছিলে আমরা শরীক ছিলাম। মীনাক্ষী, আমি, সৃজন, প্রতিকুদ্দা, আমরা সবাই ওই মিছিলে হেঁটেছি। আমাদের প্রজন্ম যারা এই 11-র পর থেকে রাজনীতি করতে এসেছি, আমরা একের পর এক সতীর্থকে, একের পর এক যাদের সঙ্গে মিছিলে গলা মিলিয়েছি, সেই মানুষগুলোকে শহীদ হতে দেখেছি। মইদুল মিদ্দে, সুদীপ্ত গুপ্ত, সৈফুদ্দিন মোল্লা, আনিস খান, বড় ভারাক্রান্ত আমাদের মন। এই প্রজন্মের ছেলে মেয়ে আমরা আপনাদের কাছে এসে, আমার অভিভাবকদের কাছে, আমার সমবয়সীর কাছে আর্জি রাখছি, মইদুল মিদ্দার মুখের দিকে তাকান। মইদুল মিদ্দার অপরাধ ছিল, মইদুল মিদ্দা পশ্চিমবঙ্গের স্বচ্ছ উপায়ে চাকরি চাইতো। বড় অপরাধ, খুব বড় অপরাধ। পশ্চিমবঙ্গের বুকে চাকরি চাওয়া যাবে না, চাকরি চাইলে রাস্তায় পিটিয়ে খুন করবে। মইদুল মিদ্দার ছোট্ট বাচ্চাগুলোর কথা ভাবুন, যে বাচ্চাকে মইদুল মিদ্দা ফোনে বলেছিল যে এই তো বাবা 2 দিন পর ফিরে আসবো, তোমাকে কোলে নেব। পরে যখন মৃতদেহ বাড়িতে এসেছি, নিথর দেহ, বাচ্চাগুলো বুঝছে না, বারবার জিজ্ঞেস করছে আব্বু উঠছে না কেন, আব্বু কথা বলছে না কেন, আব্বু আমাদের কোলে নিচ্ছে না কেন। আপনি যদি সাধারণ মানুষ হন, তৃণমূলের সমর্থক হন, আপনার শরীরে যদি এখনো মানুষের রক্ত থাকে, মইদুল মিদ্দার ওই ছোট্ট বাচ্চাগুলো আপনাকে ভাবানো উচিত। মইদুল মিদ্দার ওই ছোট্ট বাচ্চার চোখের জল আপনাকে বিনিদ্র রাত দেওয়া উচিত। মইদুল মিদ্দা কাটমানির ভাগের জন্য খুন হন, মইদুল মিদ্দা গোষ্ঠীদ্বন্দ্বে খুন হন, মইদুল মিদ্দা আমার আপনার বাড়ির ছেলে মেয়ের চাকরি চেয়ে রাস্তায় খুন হয়েছে। আপনার দায়িত্ব, আপনি মইদুল মিদ্দার সতীর্থদের পার্লামেন্টে পাঠাবেন যাতে আর কোনো মইদুলকে খুন না হতে। আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব। গরিব খেটে খাওয়া মানুষ, এই আমরা সেদিনকে প্রচার করে আসছি। একটি পেট্রোল পাম্পে তেল ভরাতে এসেছি, একটি ছেলে সে পেট্রোল পাম্পে কাজ করে। সে বলছে দিদি আমি গ্রাজুয়েট ছেলে, অনেকদিন বাড়িতে বসে থাকে, চাকরি পাইনি, তাই পেট্রোল পাম্পের কাজ ধরেছি। বাবুন, একটি গ্রাজুয়েট ছেলে পেট্রোল পাম্পে 14 থেকে 16 ঘন্টা ডিউটি করে। কত টাকা মাইনে পায়? 7,000 টাকা। মাইনে পাওয়া উচিত 14,000। কিন্তু নরেন্দ্র মোদীর আমলে স্থায়ী চাকরি তো আর কিছু হচ্ছে না, সবটা কন্ট্রাকচুয়াল চাকরি, চুক্তিভিত্তিক চাকরি। চুক্তিভিত্তিক চাকরিতে 14,000 টাকা ও 7,000 টাকায় পাচ্ছে। আমার আপনার বাড়ির ছেলে তো, ছেলেটা আমার বাড়ির ছেলেটাকেও তো আপনি গ্রাজুয়েশন পড়াচ্ছেন, ভালো স্কুলে দিয়েছেন, ভালো কলেজে দিয়েছেন। ভাবুন, তৃণমূল বিজেপি যদি কেন্দ্রে এবং রাজ্যে থাকে, আপনার ছেলেটা 7,000 টাকার বিনিময়ে পেট্রোল পাম্পে পেট্রোল ভরে। নির্বাচনে বেরিয়েছি আমরা প্রচারে, একটি ছেলে এসে আলাপ করেছে আমার সাথে। আমি দেখছি ছেলেটির শার্টের মধ্যে ব্লু ডার্ট লেখা, অর্থাৎ সে ডেলিভারি ওয়ার্কার। আমার এক কন্টেক্ট পরিচয় করে দিচ্ছে ওই ছেলেটিকে, যে এই ছেলেটি আমার মেয়ের আঁকার মাস্টার মশাই, আর্ট কলেজের ছেলে, শিল্পী। সে বাচ্চাদের স্বপ্ন দেখাতে শেখায়, কল্পনাতে রং ভরতে শেখায়, আর পেটের দায় ডেলিভারি ওয়ার্কারের কাজ করে। আপনার বাড়ির তো একটা ছেলে তো আছে, যে ছেলে স্বপ্ন দেখে শিল্পী হবে, যে ছেলে আর্ট কলেজে পড়ে, যে ছেলে বাচ্চাদের আঁকা শেখাতে পারে। সেই ছেলেটার ভবিষ্যৎ কি হবে ভেবে দেখেন, ভেবে দেখুন না। 17, 18, 19 বছর বয়সের পর লাল গেঞ্জি পরে সুইগি জোম্যাটো লিখে ইয়াব বড় পিঠে বস্তা নিয়ে যে ছেলেটা মেয়েটা
সামনে দিয়ে ডেলিভারি ওয়ার্কার হলো, ওরও তো স্বপ্ন ছিল বড় হবে, মানুষ হবে। আপনার বাড়ির ছেলেটা মেটার মতো ওরও তো স্বপ্ন আছে। তৃণমূল বিজেপি যদি সরকারে থাকে, আমাদের গরিব খেটে খাওয়া সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের স্বপ্ন পূরণ হবে না। আপনি তৃণমূলের সমর্থক হন, আপনার বাড়ির ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকান। ওর মুখে যদি অন্ধকার না নামিয়ে আনতে চান, ওর ভবিষ্যতে যদি অন্ধকার না নামিয়ে আনতে চান, তাহলে আগামী 4 তারিখ কাস্তে হাতুড়ি তারা চিহ্নে সৃজন ভট্টাচার্যকে জয়যুক্ত করবেন। আপনি যদি চান এই পশ্চিমবঙ্গ, এই ভারতকে আপনি দাঙ্গাবাজদের হতে দেবেন না, যারা ধর্মের নামে, জাতের নামে, হিন্দু মুসলমান মন্দির মসজিদের নামে প্রতিদিন আমাদের একটু একটু করে ভেঙে টুকরো টুকরো করে দেয়। আপনি যদি ওদের বিরুদ্ধে হন, তাহলে আমাদের সঙ্গে আসুন না। মুসলমান মানুষ, মুসলমান পরিবারের মা বোনেরা রমজান মাস সারাটা দিন উপোস করে থাকে, রোজা রাখে, বিকালবেলা রোজা ভাঙার পর ইফতারি করে, আর তারপর নামাজ পড়তে যান। কি চান আল্লাহর কাছে? গাজায় হিন্দ চান, মুসলিম রাষ্ট্র চান? বলেন নাকি আমার দেশের সব মানুষকে তুমি মুসলিম করে দাও তো আল্লাহ বলেন? হিন্দু মা সারাদিন অপেক্ষা করে থাকেন, উপোস করে থাকেন, বিকালবেলা শিবের মাথায় জল ঢালেন, নীল ষষ্ঠী রাখেন। কিসের জন্য? ঠাকুরের কাছে গিয়ে বলেন নাকি, হে ঠাকুর, আমার দেশটাকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দাও, আমার দেশে যেন কোনো মুসলমান না থাকে। হিন্দু মা, মুসলমান মা সারাদিন উপোস বা রোজা রাখার পর যখন নিজের আরাধ্য ভগবানের কাছে কিছু চান, তিনিও এটুকুই চান যে আমার ছেলেটা মেয়েটা যেন থাকে দুধে ভাতে, ওদের ভবিষ্যতে যেন কোনো আঁচ না আসে। আপনি হিন্দু হন অথবা মুসলমান, আপনি মন্দিরে যান অথবা মসজিদ, আমার আপনার চাওয়া পাওয়া, আমার আপনার প্রার্থনায় কোথাও কোনো পার্থক্য নেই। এই নির্বাচনের মধ্যে একটি মন্দিরে আমি গেছি, মন্দিরের ঠাকুর মশাই, তিনি আমার ভোটার, তার সঙ্গে কুশল বিনিময় হয়েছে। ঠাকুর মশাই আমাকে বললেন যে দেখো, আমার মন্দির নিয়ে আমার বিশেষ কিছু চাওয়া পাওয়া নেই, আমার ভক্তকুল রয়েছে, তারা আমার মন্দির সাজিয়ে দেবে, কিন্তু তোমার কাছে আমার এটুকুই চাওয়া আছে, আমার মন্দিরে যে মায়েরা এসে মানত করে, হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করে, তার ছেলেটা 2014 সালে টেট পাস করার পর 24 পর্যন্ত বাড়িতে যে বেকার বসে আছে, তুমি যদি নির্বাচিত হও, এইটা এনশিওর করো যাতে আর কোনো মাকে তার ছেলের চাকরির জন্য তার ঠাকুরের কাছে প্রার্থনা করতে না হয়। সরকারের কাজ এটা, জনপ্রতিনিধির কাজ এটা। জনপ্রতিনিধির কাজ রুটি কাপড়া মাকানের কথা বলা, জনপ্রতিনিধির কাজ রুটি রুজির কথা বলা, জনপ্রতিনিধির কাজ শিক্ষা রোজগারের কথা বলা। এই অঞ্চলের সমস্ত মানুষের কাছে আমাদের অনুরোধ, যারা ধর্মের নামে আসলে আমাদের ভাঙতে চান, তারা আমাদের এই গরিব খেটে খাওয়া মানুষের কাছ থেকে আমাদের সবচেয়ে বড় হাতিয়ারটা কেড়ে নিতে চান, শ্রেণী ঐক্য। গরিব খেটে খাওয়া মানুষের একসাথে বাঁচার উদগ্র ইচ্ছা। ওরা আমাদের কাছ থেকে এই হাতিয়ারটা কেড়ে নিয়ে আমাদের হাতে কখনো লাল ঝান্ডা, কখনো হলুদ ঝান্ডা, কখনো সবুজ ঝান্ডা, কখনো বেগুনি ঝান্ডা হিন্দু মুসলমান করে ভেঙে দিতে চান। কিন্তু আমরা জানি, আমরা যারা গরিব পরিবার, খেটে খাওয়া পরিবার, শ্রমজীবী পরিবার, মজদুর পরিবারের মানুষ, আমার বাবার কি কলকারখানায় কাজ করতেন, সিক ইন্ডাস্ট্রি যাকে বলে। আমি দেখতাম মাঝে মাঝেই বাবা আসেন, মায়ের সঙ্গে আলোচনা করেন এবং বলেন ব্যাংকে আমাদের কত টাকা জমানো আছে, যদি এই মুহূর্তে আমার কারখানাটা বন্ধ হয়ে যায়, বাবার কারখানাটা বন্ধ হয়ে যায়, তাহলে কতদিন আর আমাকে পড়াতে পারে। আমি দেখতাম প্রতি 2-3 মাস অন্তর অন্তর ক্যালকুলেশন হতো, আচ্ছা মাধ্যমিকটা অবধি পড়ানো যাবে, আচ্ছা দিনে দিনে গ্র্যাজুয়েশনটা অবধি করানো যাবে, আচ্ছা গ্র্যাজুয়েশনে অনার্সটা অবধি করানো যাবে। ওই আমার বাবার ধুঁকতে থাকা কারখানা, সেই কারখানা কোনোদিনও লক আউট হয়নি, সেই কারখানা কখনো তালাবন্দি হয়নি, কারণ আমার বাবার কারখানায় একটা ইউনিয়ন ছিল, যে ইউনিয়নটার পতাকা লাল, যাতে বড় বড় অক্ষরে CITU লেখা। এই লাল ঝান্ডা আমার মতো হাজার হাজার শ্রমিক পরিবারের ছেলে মেয়েদের আশা ভরসা হয়ে মাথার উপর ছিল। ওই লাল ঝান্ডা এনশিওর করেছিল যে পড়াশোনাকে যদি আমরা সর্বজনীন রাখি, পড়াশোনাকে যদি আমরা পাবলিক ফান্ডেড রাখি, যদি সরকার আমার পড়াশোনার দায়িত্ব নেয়, তাহলে একটা শ্রমিক পরিবারের ছেলে মেয়েও JNU-তে 600 টাকা দিয়ে PhD করার স্বপ্ন দেখতে পারে। আপনাদের সৃজন ওই স্বপ্নটা বাঁচিয়ে রাখার জন্য লড়ছে। ওই কলকারখানার ছেলে মেয়েদের, ওই কলকারখানার পরিবারের ছেলে মেয়েদের স্বপ্ন বাঁচানোর জন্য সৃজনকে পার্লামেন্টে পাঠানোটা জরুরি। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, যে কথা বলে শেষ করা, আমরা যারা রিফিউজি পরিবারের ছেলে মেয়েরা, এখন আমাদের বড় শুনতে হয় যে তোমার দাদুরা ওই দিক থেকে ওপার বাংলা থেকে লাট খেয়ে এপার বাংলায় এসছে, তাও তোমরা মুসলমানদের বিরোধিতা করো না, হিন্দু রাষ্ট্র চাও না, বিজেপির সমর্থন করো না, তোমরা কিরকম হলো? আমরা বলি আমাদের বাপ ঠাকুর দ্বারা শিখিয়ে গেছেন আমাদের যে দেশ মানে কি, দেশ মানে কি এটা মানচিত্র, দেশ মানে কি শুধু ভারত মাতা কি জয়, দেশ মানে কি শুধু একটা ভারত মাতার ফটো,
নাকি দেশ মানে দেশে বসবাসকারী লোক, সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া? ওপার বাংলা থেকে এপার বাংলায় যারা এসেছিলেন, তাদের দুঃখ, তাদের যন্ত্রণা, তাদের ছোটবেলা, তাদের স্মৃতি সবকিছু ছিল, তারা এপার বাংলায় এসেছে। এপার বাংলায় যখন রিফিউজি ক্যাম্পে তারা থাকতেন, তখন তো আমি শুনিনি, আমার দাদু তো কখনো বলেননি আমাকে। তখন কোনো বিজেপি ওয়ালারা এসে বলেছিল যে জয় শ্রীরাম, তুমিও হিন্দু আমিও হিন্দু, আসো না, আমার বাড়ির সামনে এক টুকরো জায়গা আছে, তোমাকে একটা বাড়ি করে দিই। আমি তো শুনিনি। কোন বজরং দল এসে তাদের বলেছিল যে তুমিও হিন্দু আমিও হিন্দু, আমার বাড়িতে আজকে একটু এক থালা ভাত বেশি হয়েছে, তোমার বাড়ির ছেলেটা না খেতে পেয়ে মরছে, তাকে আমি একটু ভাত দিয়ে দিই। আমার দাদুরা গল্প শুনিয়েছেন, উদ্বাস্তু মানুষ, যে মানুষ ওপার বাংলা থেকে সমস্ত কিছু খুঁড়িয়ে এপার বাংলায় এসেছিলেন, সেই মানুষের মাথার ওপর ছাদ হয়ে, সেই মানুষের মাথার ওপর মায়ের আঁচল হয়ে যদি কোনো পতাকা ছিল, সেই পতাকাটার রঙও লাল, তাতে কাস্তে হাতুড়ি তারা আঁকা। আমরা আজকে সেই কাস্তে হাতুড়ি তারা আঁকা সেই লাল ঝান্ডার কাছে শপথ নিতে এসেছি। আগামী দিনে উদ্বাস্তু পরিবারের মানুষেরা, গরিব খেটে খাওয়া শ্রমজীবী পরিবারের মানুষেরা, তারা তাদের জনপ্রতিনিধিকে নির্বাচিত করবে। আপনার এই এলাকা থেকে সৃজন ভট্টাচার্যকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আগামী 4 তারিখ শ্রীরামপুর থেকে যাদবপুর অনেকগুলো বিজয় মিছিলে আমরা লাল আবির মেখে হাঁটবো। এই আশা ভরসার জন্য সৃজনকে আপনারা জয়যুক্ত করবেন। সৃজন আমার আপনার কথা হয়ে দিল্লির পার্লামেন্টকে মুখরিত করবে। এই ভরসা রেখে বক্তব্য শেষ করছি। শুকরিয়া, ইনকালাব জিন্দাবাদ।